ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ইউরো কোপা শো। আজ দ্য ইউরো কোপা শো না বলে দ্য কোপা শো বলাটাই হচ্ছে বেটার, কারণ এতদিন ইউরো নিয়ে কথা বলা হয়েছিল, ইউরোর খেলা ছিল। আজ যেহেতু ইউরোর খেলা নেই, মানে হচ্ছে মঙ্গলবার যেহেতু ইউরোর খেলা নেই, তাই আজকের আয়োজন আমরা ইউরো নিয়ে কথা বলছি না, কথা বলছি পুরোপুরি কোপা নিয়ে। কোপাতে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা, তারা কিন্তু সেমিতে পৌঁছে গেছে। কি হচ্ছে ব্রাজিল পেরুতে, সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সঙ্গে যুক্ত আছি মাহফুজ আলম, আমার সঙ্গে রয়েছেন নাবিল খান। এবং এই ম্যাচটা মঙ্গলবার ভোর 5টায়, ব্রাজিল ভার্সেস পেরু। ডেফিনেটলি এক্সাইটিং ম্যাচ ইজ ওয়েটিং। এই সেমিফাইনালটা মনে হয় 2019 সালের কোপা আমেরিকার ফাইনালের পুনর্মঞ্চায়নটা কি এবার সেমিফাইনালই হচ্ছে। এক্স্যাক্টলি সেটাই হতে যাচ্ছে, কারণ 2019 কোপাতে ফাইনালে মুখোমুখি ছিল পেরু, এবং সেবার পেরু আসলে পেরে ওঠেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার পেরু উঠবে কিনা সেটা লক্ষণ কিন্তু গ্রুপ স্টেজে তারা দেখিয়ে দিয়েছে আসলে পারার সম্ভাবনা কতটুকু। 4-0 গোলে তারা হেরেছে। এই জায়গাতে নকআউট স্টেজে এসে তারা নার্ভ ধরে রাখতে পারবে কিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এগেনস্টে নাবিল, সেখানে তো অন্তত আমার প্রশ্ন রয়ে গেছে। এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই ফুটবল বোদ্ধা যারা রয়েছেন তারা প্রথমে দেখেন দুই দল আসলে কে কোন ফরমেশনে খেলছে। নাবিল, যেটা আসলে আপনি বলছেন সেটা দর্শকদেরও জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত তিতে কিন্তু অনেকগুলো ফরমেশন তিনি বাজিয়ে দেখছেন এবং ফাইনালি কোনো একটা ফরমেশনে তিনি স্থির হবেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। দুটা ম্যাচ তিনি 4-4-2 ফরমেশনে খেলেছেন, দুটা ম্যাচ তিনি খেলেছেন 4-2-3-1 ফরমেশন, এবং একটা ম্যাচ 4-3-3 এই ফরমেশনেও কিন্তু আমরা তিতাকে দেখেছি। লাস্ট ম্যাচটা, যে ম্যাচটা কোয়ার্টার ফাইনাল ছিল, সেই ম্যাচটা কিন্তু 4-2-3-1 ফরমেশনে কিন্তু তিতে খেলেছেন। এইটাই মনে হয় ব্রাজিলের জন্য পারফেক্ট একটা সলিউশন হবে, অন্তত এই ম্যাচটার হিসেবে যদি আপনি আসেন। 4-2-3-1 ফরমেশন, 4 জন ডিফেন্ডার, 2 জন সিডিএম ভূমিকায় পিভট রোলে 2 জন থাকছেন, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার এবং সামনে আসলে নেইমার থাকছেন। এই জায়গাটায় দেখুন বড় একটা ধাক্কা কিন্তু ব্রাজিল খেয়েছে। ইনেসেন্স যদি নামের বিচার করি, গ্যাব্রিয়েল জেসুস, তাকে রেড কার্ড দেখতে হয়েছে। গ্যাব্রিয়েল জেসুসের না থাকাটা কি আসলে কোনো একটা ইম্প্যাক্ট করবে ব্রাজিলের উপর? আপনার কাছে কি মনে হয়, উনি কি একটা ভালো শেপে রয়েছিলেন? নাবিল খান, আমার কাছে মনে হয় না আসলে গ্যাব্রিয়েল জেসুসের না থাকাটা ব্রাজিল টিমে কোনো আহামরি ইম্প্যাক্ট ফেলবে। কারণ হচ্ছে ব্রাজিল টিমে কিন্তু আউট অ্যান্ড আউট নাম্বার 9 যদি আপনি খোঁজেন, সেই স্ট্রাগলটা কিন্তু আজকে অনেকদিন ধরেই চলছে। জেসুসকে আউট অ্যান্ড আউট নাম্বার 9 ট্রাই করা হয়েছিল 2018 বিশ্বকাপ থেকেই। সেখানে টানা 5 ম্যাচে তিনি কিন্তু কোনো গোলই পাননি, এবং ফলোড বাই তারপরে তার কাছ থেকে যে পারফরমেন্সগুলো আসলে দেখেছি আমরা, সেটা কিন্তু আসলে সন্তোষজনক না। আপনি অ্যাটাকিং মিডফিল্ড বলেন এবং অ্যাটাক বলেন, সেখানে ওয়ান ম্যান আর্মি নেইমারকেই কিন্তু আমরা কাজ করতে দেখি, এবং তার সঙ্গে সবচেয়ে বেশি আসলে আউট অ্যান্ড আউট নাম্বার 9 থেকে যে সহযোগিতা আসা দরকার সেটা না এসে বরঞ্চ দুই উইংব্যাক থেকে কিন্তু তিনি সবচেয়ে বেশি সহযোগিতাটা পান বা বলের যোগানটা পান। সেক্ষেত্রে জেসুস 2018 থেকে আমি বলবো যে তিনি তার ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এবং তাকে নিয়ে কোচ দিতে পরবর্তী কী চিন্তা করবেন সেটা কিন্তু আসলে একটা চিন্তার বিষয় কিন্তু রয়ে যায়। মাহফুজ, একই সাথে আপনি দেখুন ভিনিসিয়াস জুনিয়র, তাকে কিন্তু কোনো ম্যাচে বাজিয়ে দেখার কোনো সুযোগ কিন্তু হয়নি, কারণ স্কোয়াড ডেপথ সেটা কিন্তু খুবই স্ট্রং ব্রাজিলের। আপনি যদি পুরোটার হিসাব করেন, দেখুন এডারসন নাকি অ্যালিসন বেকার, সেটা নিয়ে কিন্তু মধুর সমস্যায় কোচ দিতে। একই সাথে দুই সেন্টার ব্যাক, যেখানে আসলে আমরা দেখছি হচ্ছে থিয়াগো সিলভা ফার্স্ট ম্যান, ডিফেন্সিভ শিল্ডটা যদি ধরে রাখতে হয় তাকে আসলে এই জায়গায় নেতৃত্বটা দিতে হচ্ছে। একই সাথে মার্কিনিওস, এইডার মিলিতাও, তাকে আমরা কিন্তু বাজিয়ে দেখার কিন্তু সুযোগ আপনি ফুল ফেজে বড় ম্যাচগুলোতে কিন্তু আপনি পাচ্ছেন না, কারণ এখানে আপনার ভরসার জায়গাটা কিন্তু মার্কিনিওস তিনি কিন্তু ক্রিয়েট করেছেন। একই সাথে দানিলো, এবং লেফট ব্যাকের জায়গাটা যদি বলি আলেক্সান্দ্রোর সাথে কি লোদি, আপনি আসলে কাকে এগিয়ে রাখছেন? এবং এখন পর্যন্ত ব্রাজিল কিন্তু মাত্র 2টা গোল কনসিড করেছে এই আসরে। আপনি দেখুন যে আপনি বলছিলেন যে এদার মিলিতার মতো প্লেয়ার আসলে সাবস্টিটিউট বেঞ্চে তিনি বসে থাকেন, স্টার্টিং 11-এর সুযোগ পাওয়ার আসলে প্রশ্ন আসে যে আপনি কাকে ড্রপ করবেন? আপনি থিয়াগো সিলভাকে ড্রপ করবেন? আপনি কি মার্কিনিয়াসকে আপনি ড্রপ করবেন? হ্যাঁ, সেখানে একটা ম্যাচে শুরুর ম্যাচটা আসলে থিয়াগো সিলভা খেলেনি নিয়ে এগেন্স্ট ভেনেজুয়েলা। পরবর্তীতে একটা ম্যাচ আমরা দেখেছিলাম, এটা টাফ। ব্রাজিলের আপনি যেটা বলছিলেন ডেপথটা অনেক বেশি। ডিফেন্স নিয়ে ব্রাজিলের আমার কাছে মনে হয় যে সেখানে এক্সপেরিমেন্ট করার কোনো আসলে সুযোগ হয়তো নেবেন না, অন্তত এই ধরনের স্টেজে। আপনি যেই চয়েসটা বলেন সেখানে আমি দুই উইংব্যাক অন্তত লোদি এবং দানিলো, তাদের যে কম্বিনেশনটা আছে আমার কাছে মনে হয় না আসলে এখানে খুব একটা চেঞ্জেস আসার সুযোগ আছে। অ্যাজ ওয়েল অ্যাজ মার্কিনিয়াস এবং থিয়াগো সিলভা, ফলোড বাই ডিফেন্সিভ মিডফিল্ডে যদি আপনি যান, সেখানে কিন্তু ক্যাসেমিরো সুপার, ফ্রেডো সুপার। যদিও আমরা ফ্রেডকে দেখেছি ম্যানচেস্টার ইউনাইটেডে, তিনি একটু তালগোল পাকিয়েছেন, সেখানে তার সেই ফর্মটা না থাকলেও এইখানে ব্রাজিলের তার ন্যাশনাল টিমে কিন্তু তিনি ঠিকই তার শেপে চলে এসছেন এবং সেই টিম জেলটা মেনটেন করেই তিনি খেলছেন। সো এই জায়গা থেকে আসলে একটা প্রশ্ন করতে চাই আপনাকে, ব্রাজিলের আসলে কোন দিকটাকে আপনি আসলে সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন, আক্রমণটা নাকি আসলে ডিফেন্সটা?
অবশ্যই আক্রমণটাকে এগিয়ে রাখবো, তবে এখানেও কিন্তু ডিফেন্ডারদের একটা ভূমিকা আছে। 11টা গোল ব্রাজিল এখন পর্যন্ত করেছে এবং সেখানে যদি আমরা একটু দেখতে চাই, নেইমার 2টা গোল করেছেন, 2টা অ্যাসিস্টও কিন্তু নেইমারের রয়েছে। বাকি 9 জন ফুটবলার ইন্ডিভিজুয়ালি কিন্তু স্কোর করেছেন, মানে কোনো একজন সিঙ্গেল স্টার, যেটা আমরা আর্জেন্টিনায় দেখেছি। আর্জেন্টিনা 10টা গোল করেছে, যার 4টা মেসি করেছেন, 4টা তিনি করিয়েছেন, অর্থাৎ 8টা গোলেই কিন্তু মেসির অবদান রয়েছে। এখানে কিন্তু খানিকটা ভিন্ন। আপনি যদি দেখেন, সেখানে হচ্ছে অ্যালেক্সান্ড্রো গোল করেছেন, সেখানে হচ্ছে গিয়ে আপনার ক্যাসেমিরো গোল করেছেন, সেই জায়গাটায় রিবেইরো গোল করেছেন। এভারটন রিবেইরো তিনি রিবেইরো। গোল করেছেন। সবকিছু মিলিয়ে এই জায়গাটায় ব্রাজিলের তীতে সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে তাদের প্রচুর গোল স্কোরার কিন্তু রয়েছে। ইয়েস অ্যাবসলিউটলি। তারপর আমার কাছে মনে হয় যে যদি ম্যাচে আপনি আমাকে বলেন, আমি আপনার সঙ্গে এই জায়গাটাতে একটা সুইট ডিবেট করতে চাই। আমার কাছে মনে হয় যে ব্রাজিলকে আমি অ্যাটাকের চেয়ে ডিফেন্সটাতে বেশি এগিয়ে রাখবো, কারণ ডিফেন্সে ব্রাজিলকে কোনো ধরনের কোনো ঘাটতি আসলে সেখানে নেই। অ্যাটাক কেন ব্রাজিলের আসলে অত বেশি অ্যাটাকটা ভালো না ডিফেন্সের চাইতে, এর কারণ আমি আসলে নেইমারকে দিব না। এর কারণ হচ্ছে নেইমারের যে নিঃসঙ্গতা, সেটাই আমার কাছে মনে হয় যে এটা বড় কারণ। কারণ নেইমারের পাশ থেকে যে সাপোর্টিং রোলটা আসা দরকার, সেখানে আপনি যদি রিচার্লিসনের কথা বলেন, বারবোসার কথা বলেন, বা ফিরমিনোর কথা বলেন, জেসুসের কথা বলেন, তাদের কাছ থেকে বলের সাপ্লাইটা না যতটুকু আসার দরকার তার চেয়ে বেশি সাপ্লাই 2 উইং ব্যাক দিচ্ছে। তারা কিন্তু মানে আউট অ্যান্ড আউট নাম্বার 9 কেউই হতে পারছে না। ব্রাজিলের কথা তো অনেক বললেন, এবার কিন্তু পেরুর কথাটাও বলতে হয়। কেরিলা তিনি কিন্তু লাস্ট ম্যাচটায় রেড কার্ড দেখেছেন এবং এই ম্যাচে কিন্তু মাঝমাঠের এই মিডফিল্ড জেনারেলকে কিন্তু পেরু পাচ্ছে না। এবং আপনি যদি দেখেন সেই হিসেবে তাপিয়া, পেনিয়া এবং একই সাথে কুয়েভা, তাদের কিন্তু একটা বড় রোল কিন্তু এই ম্যাচে প্লে করতে হবে। কারণ ব্রাজিলকে যদি আটকাতে হয়, মাঝমাঠে আটকাতে হবে। মাঝমাঠ যদি পার হয়ে যায়, পেরুর ডিফেন্ডিং লাইনটা কিন্তু আমার কাছে খুব একটা স্ট্রং এখন পর্যন্ত মনে হয়নি কোনো ম্যাচ শেষেই। আমরা তো নিজেরা অনেক কথা বলছি, আমরা একটু আমাদের সাথে কোপা অ্যানালিস্ট হিসেবে যিনি আছেন সেই আহমেদ রাকিব, সেই আহমেদ রাকিবের কাছে কিন্তু আমরা চলে যেতে চাই। রাকিব, আপনি 2014 সালে ব্রাজিলে ওয়ার্ল্ড কাপ কভার করেছেন, এবারের কোপা আমেরিকা সেটাও হচ্ছে ব্রাজিলে, তবে কন্ডিশনটা কিন্তু ভিন্ন। সেবার যতটা ফেস্টিভ শহর ছিল বা সিটি ছিল ব্রাজিল, এবার কিন্তু সেটা কিন্তু নেই, দর্শক উপস্থিতি নেই এবং সবকিছু মিলিয়ে হোম কন্ডিশনে ব্রাজিল তারা আসলে কতটুকু পারবে এই পেরুর বাধাটা টপকাতে? আপনার কাছে কি মনে হয়েছে অন্তত গ্রুপ স্টেজ এবং নকআউট স্টেজের ম্যাচগুলো দেখে? এখানে আপনার কোয়েশ্চেনের ডিরেক্ট উত্তর দেওয়ার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই, সেটি হচ্ছে যে এবার ব্রাজিল যেই সিচুয়েশনে গিয়ে আসলে কোপা আমেরিকা হোস্ট করছে, এটা কিন্তু একেবারেই অন্যরকম একটা পরিস্থিতি ছিল। যেহেতু আর্জেন্টিনা এবং কলম্বিয়া তারা দুজনই যখন রিফিউজ করেছে, ব্রাজিল কিন্তু চেয়েছে যে কোনো মূল্যেই হোক এটা যেন হয়, যে কারণে শেষ মুহূর্তে তাদেরকে অনুরোধ করার পর কিন্তু তারা সেভাবেই আসলে এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। এবং হ্যাটস অফ টু দেম যে এই শর্ট নোটিসে তারা একটা ওয়ান্ডারফুল টুর্নামেন্ট হোস্ট করছে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটু মাঠের খেলা যদি দেখা যায় যে পিচগুলো কিন্তু একটু রেডি ছিল না। আসলে পিচগুলো রেডি করার জন্য যেরকম লিড টাইম দরকার ছিল সেটা হয়তো অর্গানাইজাররা পায়নি, সেই কারণে হয়তো বা সেরকমটা দেখা যাচ্ছে না। এখন আপনার যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের যদি বলি, সেক্ষেত্রে আমি বলবো যে এরই মধ্যে ব্রাজিল তাদের সবচেয়ে বড় বাধা যেটা, সেই বাধাটা আগের ম্যাচেই টপকেছে, সেটা হচ্ছে চিলি। আমার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ কাভার করার অভিজ্ঞতা থেকে আমি যেটা জানি সেটা হচ্ছে বেলো হরিজন্তেতে সেই ম্যাচটা আমাদের কাভার করার সৌভাগ্য হয়েছিল মাঠে বসে, এবং চিলির বিপক্ষে কিন্তু সেই ম্যাচটা ব্রাজিল কিন্তু শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ খেলেছিল এবং ম্যাচটা প্রথমে 1-1 গোলে ড্র হয়েছিল, টাই ব্রেকে শেষ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে এবং খুব লাকি যে সেই ম্যাচটা চিলির বাধা টপকে শেষ পর্যন্ত ব্রাজিল টুর্নামেন্টে টিকেছিল। সো চিলিকে যেহেতু আগের ম্যাচে হারিয়ে ফেলেছে, সেহেতু কিন্তু আমি বলবো যে কম্পারেটিভলি বেশ স্বস্তিতে অ্যাটলিস্ট আছে ব্রাজিল। এবং পেরুর তো আসলে শুরুতেই যেহেতু 4-0 গোলে হোঁচট খেলছিল তাদের বিপক্ষে, এরপর আবার কামব্যাক করার চেষ্টা, কিন্তু এগেনস্ট ব্রাজিল তাদের হোমে গিয়ে বিট করা আমি বলবো যে নিয়ার টু ইম্পসিবল। এই এক্সপিরিয়েন্স পেরুরই অবশ্য ছিল, সেটা কিন্তু 1975 এই কোপা আমেরিকা। তার মানে হচ্ছে যে এই দীর্ঘ সময় ব্রাজিলকে হারিয়ে দেওয়া ব্রাজিলের মাঠে যে কোনো দলের জন্য খুব টাফ জব, স্পেশালি পেরুর জন্য আমি বলবো যে এটা খুবই ডিফিকাল্ট হবে। এবং এখন যেই মুডে আছে আসলে তৃতীয় শিষ্যরা আছে, সেখান থেকে তাদেরকে বিট করা খুব ডিফিকাল্ট, আমি বলবো সেটা। অ্যাবসলিউটলি। আহমেদ রাকিব, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, এবং আপনি আমাদের সঙ্গে যুক্তই থাকবেন কারণ আপনার কাছে আমাদের আরও প্রশ্ন আছে, আমাদের সঙ্গেই থাকুন। স্টার্টিং 11টা কি হতে পারে, প্রবাবল 11টা কি হতে পারে? নাবিল, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে জল্পনা কল্পনা আছে, তা আপনার কাছে নিশ্চয়ই ব্রাজিল নিয়ে একটা প্রবাবল 11 আছে। অবশ্যই। তার আগে কি আপনি পেরুরটা কি দিয়ে নেবেন? 4-1-4-1 হতে পারে তাদের সম্ভাব্য ফরমেশন, এবং পেড্রো
গোলরক্ষক হিসেবে থাকছেন লেফট ব্যাকে ট্রাউকো তিনি আছেন, এবং দুই সেন্টার ব্যাক যদি আমরা বলি অ্যান্ডারসন, ক্রিস্টিয়ান রামোস, এবং রাইট ব্যাকে আলদো খোরজো, অ্যান্ড ফলোড বাই ডিফেন্সিভ মিডফিল্ডে তাপিয়া, তার কথা নাবিল খান বলছিলেন, তাপিয়ার সেখানে থাকার সুযোগ রয়েছে। এবং সেই সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দুই উইঙ্গার, লেফট উইংয়ে কোয়েভা এবং রাইট উইংয়ে ওরমেনিয়া, এবং সেই সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডে তাদের সঙ্গী হতে পারেন ইয়োথন এবং সার্জিও পেনিয়া, এবং অবশ্যই লাপাদৌলা যিনি আসলে লোন স্ট্রাইকার হিসেবে খেলবেন, তার দিকে কিন্তু একটা বিশেষ নজর থাকবে। ব্রাজিল তারা আসলে কোন ফরমেশনে খেলবে? শুরুতেই আমরা বলেছিলাম ব্রাজিল অনেকগুলো ফরমেশন ট্রাই করছে। এই ম্যাচটাও আমরা ধারণা করছি তিনি 4-2-3-1 এই ফরমেশনে হয়তোবা তিনি যাবেন। সেই হিসেবে গোলকিপার এডারসন তিনি থাকছেন, এবং দুই সেন্টার ব্যাক থিয়াগো সিলভা এবং মার্কিনিওস, তারা রক্ষণ ভাগের বড় একটা রোল তাদের প্লে করতে হবে। একই সাথে দানিলো রাইট ব্যাক এবং লেফট ব্যাক যদি আমরা বলি সেখানে রেনান লোদি তিনি হয়তোবা স্টার্টিং 11-এ থাকছেন। ক্যাসেমিরো এবং ফ্রেড দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, পিভটের ভূমিকা কিন্তু এই দুজনকে দেখা যাবে লাস্ট ম্যাচের মতোই। এবং রবার্তো ফিরমিনো খানিকটাই অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকা এই ম্যাচটায় পুরোপুরি তাকে পালন করতে হবে। একই সাথে দুই উইংয়ে আমরা রিচার্লিসন এবং লুকাস পাকেতা তাকে কিন্তু আমরা দেখবো, এবং নান আদার দ্যান নেইমার তিনি কিন্তু থাকছেন একদম আক্রমণ ভাগে 4-2-3-1 ফরমেশনের মূল দায়িত্বটা গোল করার। অবশ্যই ব্রাজিলের প্লেয়ার্স টু ওয়াচের ক্ষেত্রে ডেফিনেটলি দ্য ওয়ান ম্যান আর্মি নেইমার তার দিকে যাবে। দুটো গোল ইতিমধ্যেই করেছেন, এবং তার অ্যাসিস্টেও কিন্তু দুটো গোল হয়েছে। এবং সেই সঙ্গে অন টার্গেট শট, অর্থাৎ জালের নিচে যিনি থাকেন তাকে কিন্তু বুকের ছাতি কাঁপিয়েছেন তিনি 8 বার। মাহফুজ লাপাদুলার গোলগুলো দেখে কি মনে হলো? তাকে তো প্লেয়ার্স টু ওয়াচে রাখা যায়, এবং সব মিলে যদি আমরা বলি অন টার্গেট শট 5টা, বিগ চান্স ক্রিয়েট করেছেন একবার, এবং পাস অ্যাকিউরেসি সেটাও কিন্তু 81% সঠিক পাস কিন্তু তিনি দিয়েছেন। ডেফিনেটলি আমরা এই জায়গাতে একটু ঠিক আছে কিনা আমাদের সঙ্গে আমাদের অ্যানালিস্ট হিসেবে যুক্ত আছেন আহমেদ রাকিব, তাকে একটু যুক্ত করে নিতে চাই। আহমেদ রাকিব, আপনি আমাদের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়েই ছিলেন। প্লেয়ার্স টু ওয়াচে আমরা কথা বলছিলাম নেইমার এবং লাপাদুলাকে নিয়ে। সেই জায়গাতে নেইমারের উপর আসলে যেটা আমরা বলি যে সবসময় তিনি একটু প্রেশারে থাকেন, সেমি থেকে ফাইনালে যাওয়ার মঞ্চ কতটুকু টাফ হবে ফর নেইমার? আমি এই প্রশ্নটার উত্তর আমি আবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপের অভিজ্ঞতা থেকে দিতে চাই। সেটি হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে জার্মানির বিপক্ষে এই ম্যাচের আগে, যেই ম্যাচে আসলে ব্রাজিল 7 গোল খেয়েছিল, সেই ম্যাচের আগেই কিন্তু নেইমার ইনজুরিতে পড়েন। তখন ওভারঅল শুধুমাত্র ব্রাজিল ফুটবল দল না, আমি বলবো পুরো ব্রাজিলিয়ানরা মানে এত ইমোশনাল হয়ে গেছিল টু গেট নেইমার। মনে হচ্ছিল যে নেইমার থাকলেই বোধহয় সব কিছু হবে, এবং পুরো টিমের ফোকাস হয়ে গিয়েছিল নেইমারের একটা টি শার্ট নিয়ে একটা অফিসিয়াল ফটো সেশনে অ্যাটেন্ড করেছিল ফুটবলাররা। মনে হচ্ছে যে নেইমার না থাকলে এই ম্যাচটা আসলে জেতা সম্ভব না, নেইমারের জন্যই খেলবে, এই ধরনের একটা বিষয় তৈরি হয়ে গিয়েছিল। এতে করে যেটা হয়েছিল, নেইমারের রিপ্লেস যিনি করছেন তার উপর কিন্তু আমি বলবো যে একটু অবিচার করা হয়েছে। একটা টিম লাইক ব্রাজিল, সেই টিমে যারা খেলে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নেক টু নেক ক্লোজ, এবং কেউ কিন্তু কারো চেয়ে কোনো অংশে কম। আমি বলবো যে ওই ম্যাচে ব্রাজিল হারার একটা বড় রিজন ছিল হচ্ছে পুরো ব্রাজিল ফোকাস ছিল নেইমারের অনুপস্থিতি, এবং তারা ধরেই নিচ্ছিল যে নেইমার যেহেতু খেলছে না তার মানে হচ্ছে এই ম্যাচে আমরা জিতবো না, এইরকম একটা বিষয় কিন্তু হয়ে গিয়েছিল। এবং আমার খুব করে মনে আছে, আমার খুবই দৃষ্টিকটু লেগেছিল স্পেশালি যখন তারা অফিসিয়াল ফটো সেশনে নেইমারের জার্সিটা নিয়ে ফটোটা তুলেছিল, তখন মনে হয়েছিল যে এটা বেশি বাড়াবাড়ি, এটার একটা ইম্প্যাক্ট কিন্তু মাঠের রেজাল্টে আমরা দেখলাম। একেবারে ব্রাজিলের ফুটবল হিস্ট্রিতে এত বড় ডিজাস্টার তো আসলে সেই অর্থ হয়নি। এই ম্যাচেও আমি বলবো যে টিতে অ্যাটলিস্ট এই ফিল্ডটা কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি কিন্তু পার্টিকুলার কোনো ফুটবলের উপর ফোকাস না, তিনি কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপের আশা যেটা হয়েছে এক একটা ম্যাচে এক একজনকে ক্যাপ্টেন করেছিলেন, কারণ তিনি চাননি যে পার্টিকুলার কোনো প্লেয়ারের উপর ডিপেন্ডেন্ট থাকুক গোটা দল, এবং তার অ্যাবসেন্স যাতে হারে হারে দল টেন না পায়, এবং সবাই যাতে স্বাবলম্বী হিসেবে ম্যাচ খেলে সেই বিষয়টা যেন সবার মধ্যে থাকে। ডেফিনেটলি নেইমার সুপারস্টার, বড় ম্যাচে আসলে সুপারস্টারদের দায়িত্ববোধ তো প্রচণ্ড থাকে, বাট এগেইন নেইমারকে নিয়ে যেহেতু তার যারা সমালোচক তারা কিন্তু একটা বক্র দৃষ্টি সবসময় দিয়েই রাখেন যে তার ছোটোখাটো একটা ভুল ত্রুটিকে নিয়েও কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়। আই হোপ যে নেইমার তার স্বাভাবিক খেলাটা খেলবে। এবারকার কোপা আমেরিকায় কিন্তু একটা দৃষ্টিকটু ব্যাপার ছিল হচ্ছে অনেক বেশি অভিনয় হয়েছে, ছোটোখাটো ইস্যু নিয়েই হয়তোবা অপোনেন্টকে একটা কার্ড কীভাবে খাওয়ানো যায় এই ধরনের একটা অ্যাটিটিউড ফুটবলারদের মধ্যে ছিল। আই হোপ যে নেইমার এই বিষয়টা মাথায় রাখবেন, এবং
এই সিচুয়েশনে এগেনস্ট পেরু খুব বেশি ওরিড হওয়ার কিছু নেই, বাড়তি কোনো প্রেশার নেওয়ার কিছু নেই। স্বাভাবিক খেলাটা যদি গোটা ব্রাজিল দল খেলে অনায়াসে এই ম্যাচ জয় সম্ভব, এবং ব্রাজিলকে আমি রিকোয়েস্ট করব যাতে নেইমারের উপর অতটা বেশি ডিপেন্ডেন্ট না হয়। ধন্যবাদ রাকিব আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আগামীকাল যদি আমরা বলি তাহলে কিন্তু সেখানে ইউরো কোপা শো জমে যাবে, কারণ কোপার হচ্ছে আর্জেন্টিনাকে নিয়ে কথা বলতে হবে, কলম্বিয়াকে নিয়ে কথা বলতে হবে, এই ম্যাচে কি ঘটলো সেটা পেরু নিয়ে যদি কথা বলতে হবে। ব্রাজিলকে হারিয়ে দেয় সেই ম্যাচের একটা বড় অ্যানালাইসিস আবার হবে। পেরু যদি ব্রাজিলের সঙ্গে বিশাল ব্যবধানে হেরে যায়, কি কি কারণে হারলো সেটা নিয়ে অনেক বিশ্লেষণ করতে হবে, এবং সেই সঙ্গে ইতালি এবং স্পেনের বিগ ম্যাচ তো রয়েছেই। সো সব কিছু নিয়ে কথা হবে আগামী শোতে। সেই পর্যন্ত স্টে টিউন টু টি স্পোর্টস। আর এখন আমার নাবিলের সাথে একটু কথা আছে। কিপ ইউর আইজ অন টি স্পোর্টস।